আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু, আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশনের ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশান জুন 2017 সালে আসা প্রশ্ন সলিউশন। আমরা বিগত কয়েক বছর ধরে দেখতেছি যে ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশানে অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে প্রশ্ন আসতেছে এবং অ্যাকাউন্টিং ইকুয়েশনের প্রশ্ন আপনি যদি সলভ করতে পারেন তাহলে প্রায় 12 মার্কস পাবেন। অর্থাৎ আপনার পাশের ক্ষেত্রে অ্যাকাউন্টিং ইকুয়েশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা দেখলাম যে ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশন জুলাই 2018 সালে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে অঙ্ক এসেছে। এছাড়াও ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশন জুলাই 2019, অর্থাৎ খেয়াল করেছেন কি যে জুলাই মাসে যদি আসে ডিসেম্বর মাসে কিন্তু আসতেছে না, এবং ধারাবাহিকভাবে 17, 18, 19 সালে এই অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে অঙ্ক এসেছে। অর্থাৎ আপনি পাস করতে হলে অ্যাকাউন্টিং ইকুয়েশনকে গুরুত্ব দিতে হবে। তবে আজকে আমরা ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশন জুন 2017 সালে যে প্রশ্নটি এসেছে সেটির সলিউশন করব। এই প্রশ্নটি একটু জটিল। আমরা ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশনের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখে থাকি যে তারা সাধারণত একটু জটিল অঙ্কই দেয়। তবে সেই জটিল অঙ্ক কিভাবে আরও সহজ করা যায় তার জন্য আমরা চেষ্টা করব। চলুন তাহলে আমরা প্রশ্নটি আগে পড়ে নেই। আপনাদের কাছে যাদের কাছে প্রশ্নটি আছে প্রশ্নটি আগে পড়ে নিতে হবে। প্রশ্নটি থাকলে আমাদের অঙ্কটি বুঝতে সুবিধা হবে। তাহলে দেখুন, এই ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশন জুন 2017 সালের 2 নম্বর প্রশ্নে আমাদের প্রশ্নটি এসেছিল। 2-এর বিতে বলা ছিল যে মেহেদি হাসান এন্টারপ্রাইজ হ্যাড দ্য ফলোয়িং ট্রানজাকশানস ইন জুলাই 2016 সালের জুলাই মাসে এই মেহেদি হাসান এন্টারপ্রাইজের কিছু লেনদেন ঘটেছিল। এখানে জুলাইয়ের 1 তারিখ থেকে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত বেশ কিছু লেনদেন দেওয়া আছে। এরপর আপনাকে নির্দেশনা দিয়েছে শো দ্য ইফেক্টস অফ দ্য অ্যাবভ ট্রানজাকশানস অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর এই লেনদেনগুলোর ইফেক্ট দেখাতে বলছে। এবং 2 নম্বরে বলেছে প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। প্রথম 1 নম্বরের অঙ্কটা আমরা করার চেষ্টা করব। চলুন তাহলে আমরা এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের অঙ্ক কিভাবে করতে হয় তা একটু বোর্ডে দেখে নেই। প্রথমে শিক্ষার্থী বন্ধু যে আমাদের যে কোম্পানির কথা বলবে, এখানে যেমন বলছে মেহেদি হাসান এন্টারপ্রাইজ, আমরা তার নাম লিখব। এরপর এটা আমরা যে লেনদেন বিশ্লেষণ করছি এই জন্য ট্রানজাকশান অ্যানালাইসিস লিখব। এরপর আমাদের যেটা আছে যে আমরা এটা কোন মাসের করতেছি, এখানে লেনদেনটা জুলাই মাসের দেওয়া আছে, এই জন্য আমরা লিখে দিব যে ফর দ্য মান্থ অফ জুলাই, এবং যে সালের কথা উল্লেখ থাকবে সাথে আমরা সেই সালটা উল্লেখ করে দেব। এটা 2016 বলা আছে, এই জন্য আমরা 2016 লিখেছি। যদি ডিসেম্বর বলা থাকতো তাহলে আমরা লিখে নিতাম যে ফর দ্য মান্থ অফ ডিসেম্বর, যত সাল লেখা থাকবে তত, মানে যে মাসের কথা বলা থাকবে সেই মাসটা লিখবেন এবং যে সালের কথা বলা থাকবে সেই সালটা লিখবেন। এরপর অ্যাকাউন্টিং ইকুয়েশনের আমাদের যখন এইরকম সমীকরণের প্রভাব অঙ্কগুলো করতে বলে তখন আমাদের প্রথমে ছকটা করে নিতে হয়। ছকের একদিকে আমাদের ডেট লিখতে হয়। আমরা এই বিভিন্ন ডেটে লেনদেন দেখতেছি। আমরা জানি যে হিসাব সমীকরণের A = L + O এর সমান। এতে আমরা জানি যে অ্যাসেটস বোঝাচ্ছে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। অর্থাৎ এই অঙ্কটা করে আমাদের সম্পদের যে লেনদেনগুলো আছে, যে সম্পদ পাশটা সবসময় দায় এবং মালিকানা সত্ত্বের সমান হতে হবে, এটা আমাদের অঙ্কে দেখাতে হবে প্রথমেই। এরপর দেখেন আমরা ডেট, যে ডেটে আমাদের লেনদেনগুলো হবে সেটা আমরা আগেই লিখে রাখছি যেন আমাদের অঙ্কটি করতে সময় কম লাগে। এরপর এই ঘরে দেখেন ক্যাশ লিখছি আমরা। আপনারা বলতে পারেন যে ক্যাশ কেন লিখেছি? ক্যাশ লিখেছি এই জন্যই যে আপনারা যখন অ্যাকাউন্টিং ইকুয়েশনের অঙ্ক করবেন তখন অ্যাসেটস লেখার পর এই ক্যাশের ঘরটা আপনার মনে করবেন 100% থাকবেই। এবং এই অ্যাসেট মানে কি? সম্পদ। তাহলে সম্পদ ক্যাশ মানে কি? নগদ অর্থ। নগদ টাকা কি বলছি আমরা? এক ধরনের হিসাবের শ্রেণী বিভাগে সম্পদ পড়ছি না? তাহলে এই ক্যাশ যেহেতু আমাদের থাকেই এই জন্য ক্যাশটা আমরা লিখে নিই। এরপর আমরা অঙ্ক পড়ার পর যে আমাদের সম্পদগুলো আসবে সম্পদের এই ছকের এইদিকে আমরা সেগুলো লিখব। আর এইদিকে আমরা লিখছি যে লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। লায়াবিলিটিস তো আমরা জানি যে দায়, তো আমাদের যে দায়গুলো আসবে সেগুলো আমরা এই সাইডে লিখব। এবং এই ওইটার একটা ঘর লিখবো হলো ওনার্স ইকুইটি, যেটা মালিকানা সত্ত্ব। আর এখানে আমাদের রিমার্কস মানে মন্তব্য। এই ওনার্স ইকুইটির ঘরে কোনো কিছু লেনদেন যদি হয় তাহলে সেটা কি কারণে হলো সেটা আমাদের রিমার্কসে লিখতে হবে। তাহলে প্রথম তারিখের লেনদেনটা কি হয়েছে সেটা আমরা দেখি। জুলাইয়ের 1 তারিখে
দ্য ওনার সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট ফর টাকা 1,50,000। অর্থাৎ যে মালিক আছে সে মালিক তার আরেকটা ব্যবসার কি করছে, এই ইনভেস্টমেন্টটা মানে বিনিয়োগটা বিক্রি করে দিছে। বিক্রি করে দেওয়ার ফলে সে কত পাইছে, 1,50,000 অ্যান্ড ব্রড ইন অ্যাজ ক্যাপিটাল টাকা 1,00,000 এবং মূলধন হিসেবে 1,00,000 টাকা নিয়ে এসেছে। অর্থাৎ আপনাকে মনে করে নিতে হবে যে মালিকের 2-3টা ব্যবসা আছে, সে একটা ব্যবসার তার বিনিয়োগ বিক্রি করে 1,50,000 টাকা পেয়েছে। সেখান থেকে তার যে বর্তমান ব্যবসা আছে সেই ব্যবসাতে সে 1,50,000-এর মধ্যে 1,00,000 টাকা নিয়ে এসেছে। তাহলে আমরা জানি যে মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যাই দেয় তাই হচ্ছে হলো মূলধন। তাহলে মালিক যদি 1,00,000 টাকা ওই 1,50,000 টাকা বিক্রি করে তার মধ্যে 1,00,000 টাকা যদি এই বর্তমান প্রতিষ্ঠানকে দেয়, তাহলে আমাদের ক্যাশে কি হবে, 1,00,000 টাকা বেড়ে যাবে না? তাহলে আমরা এখানে ক্যাশে 1,00,000 টাকা লিখব। আর এইদিকে আমাদের মালিক যেহেতু টাকাটা দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে, তাহলে মূলধন বেড়ে গেছে। আর আমরা জানি যে মূলধন কি করে, মালিকানা সত্ত্বকে বাড়িয়ে দেয়। মূলধন এবং আয় মানে মালিকানা সত্ত্বকে বাড়িয়ে দেয়। তাহলে আমরা এখানে ওনার্স ইকুইটিতে আমাদের ক্যাপিটাল যেটা 1,00,000 সেটা আমরা লিখে দেব। তাহলে আমরা আগেই বলেছি যে এই ওনার্স ইকুইটির ঘরে যা আসবে সেটা আমাকে রিমার্সে লিখতে হবে। তাহলে এই 1,00,000 টাকা কি আমাদের মূলধন মানে ক্যাপিটাল, তাহলে আমরা এখানে লিখে দিব যে ক্যাপিটাল। এরপর আপনারা দেখেন 2 নম্বরে আমাদের 3 তারিখে লেখা আছে পেইড হাউস রেন্ট টাকা 4,000। অর্থাৎ রেন্ট মানে কি, ভাড়া প্রদান করছে 4,000 টাকা। তাহলে যদি ভাড়া প্রদান করে তাহলে আমার নগদ টাকা কি ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে গেছে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেলে কি করতে হবে, আমাকে মাইনাস করতে হবে। তাহলে জুলাই 3 এই 4,000 টাকা আমি কি করলাম, মাইনাস করলাম। এখানে ক্যাশের কলামে যে কারণে টাকা বাড়বে সে কারণটাকে প্লাস করব। আর যদি কোনো কারণে আমার নগদ টাকা কমে যায়, ভাড়ার কারণে যেহেতু নগদ টাকা কমেই যাচ্ছে এই জন্য এটা কি করে দিচ্ছি, মাইনাস করে দিচ্ছি। তাহলে আমরা রেন্ট আমাদের কি এক ধরনের ব্যয় বা খরচ। আমরা আগেই বলেছি যে যে কোনো ধরনের ব্যয় বা খরচ হলে কি করবে, মালিকানা সত্ত্বকে কমিয়ে দিবে। আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মালিকানা সত্ত্বকে ওনার্স ইকুইটিকে বাড়াই হলো 2টা উপাদান, একটা হলো রেভিনিউ আর হচ্ছে হলো ক্যাপিটাল। আর ওনার্স ইকুইটিকে ডিক্রিজ করে বা কমায় হচ্ছে হলো আরও 2টা উপাদান, একটা হলো এক্সপেন্স ব্যয় আর আরেকটা হচ্ছে হলো ড্রয়িং উত্তোলন। তাহলে আমরা যেহেতু দেখলাম যে রেন্ট আমাদের এক ধরনের ব্যয়, তাহলে আমাদের মালিকানা সত্ত্ব কমে যাবে এখানে আমাদের 4,000 টাকা। তাহলে এটা আমাদের কি কারণে কমে গেল, ব্যয়ের কারণে কমে গেল। এই জন্য আমরা এখানে লিখে দিব যে রেন্ট এক্সপেন্স। এরপর আসেন আমাদের হচ্ছে হলো জুলাইয়ের 4 তারিখে লেনদেন দেওয়া আছে পারচেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 60,000। অর্থাৎ আপনি মজুত পণ্য কিনেছেন কত টাকা দিয়ে, 60,000 টাকা দিয়ে। তো ব্যাংকার বন্ধু যখন এই মার্চেন্ডাইজ কথাটা উল্লেখ থাকবে তখন এই অঙ্কগুলো একটু জটিল, তখন আপনি একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন যে মার্চেন্ডাইজ বা মজুত পণ্য যখন আমরা কিনে থাকি তখন এটা আমাদের সম্পদ, এটা আমাদের পণ্য ধরা যাবে না। মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমাদের এক ধরনের মজুত পণ্য, এটা আমাদের জন্য এক ধরনের সম্পদ। তাহলে আমরা বলেই নিয়েছি যে সম্পদ পাশে আমাদের এইটা। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি মজুত পণ্য যেহেতু কিনলো তাহলে তার সম্পদ বাড়লো। এই জন্য আমাদের এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি কি কোনো ঘর আমরা করছি, আমরা করি নাই। এই জন্য একটা ঘর লিখতে হবে আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে আমি এখানে লিখে দিই মার্চেন্ডাইজ ইনভেন্টরি মজুত পণ্য। মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 60,000 মানে 60,000 নগদ টাকা দিয়ে কিনলো কত, মজুত পণ্য 60,000 টাকা। তাহলে মজুত পণ্য আমার কি ব্যবসা প্রতিষ্ঠানে বেড়ে গেছে, সম্পদ বেড়ে গেছে। তাহলে সম্পদ দিকে লিখলাম আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমাদের কত, জুলাইয়ের 4 তারিখে। তাহলে আমরা এখানে 60,000 লেখালাম। এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি কিনতে গিয়ে আমাদের মজুত পণ্য কিনতে গিয়ে কি হলো, আমাদের 60,000 টাকা কমে গেছে। তাহলে আমরা নগদ পণ্য 60,000 থেকে মাইনাস করে দেব। এই যে মাইনাস করে দিলাম। নগদ টাকা যেসব কারণে বাড়বে সেটা প্লাস করবেন, আর নগদ টাকা যদি কমে যায় ব্র্যাকেট দিয়ে মানে আমার নগদ টাকা কমে গেছে। এই যে মজুত পণ্য 60,000 টাকার বেড়ে গেছে এই জন্য প্লাস করলাম, আর 60,000 টাকার নগদ টাকা কমে গেছে এই জন্য আমরা এটা কি করছি, মাইনাস করছি। এরপর আসেন আমাদের 8 তারিখে বলছে যে পারচেসড মার্চেন্ডাইজ ফ্রম আজিজ। আজিজের কাছ থেকে আমরা মজুত পণ্য কিনেছি 90,000 টাকা অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট কথাটা থাকলে মনে করবেন যে বাকিতে। তাহলে
আব্দুল আজিজের কাছ থেকে আমরা 90,000 টাকার মজুদ পণ্য বাকিতে ক্রয় করছি। তাহলে মজুদ পণ্য আমার কত হবে? এই 8 তারিখে গিয়ে 90,000 টাকার মজুদ পণ্য বেড়ে গেছে। আর এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি 90,000 টাকা, এটা কি আমরা নগদে কিনছি না বাকিতে কিনছি? প্রশ্নে যেহেতু বাকিতে বলা আছে, নগদে কিনলে আমাদের নগদ টাকা কমে যেত। যেহেতু বাকিতে বলা আছে, তাহলে আমাদের কি হবে? যে কোনো কিছু বাকিতে ক্রয় করলে আমরা বলি যে আমাদের দায় তৈরি হয়, অর্থাৎ ভবিষ্যতে অর্থ পরিশোধ করতে হবে আপনাকে। তাহলে এই দায়টা যেহেতু তৈরি হয়েছে আপনার, তাহলে এখানে আপনাকে কি লিখতে হবে? অ্যাকাউন্টস পেয়েবল। আমরা এখানে অ্যাকাউন্টস পেয়েবল লিখলাম, কারণ এই লায়াবিলিটিসের এই দিকে দেখেন আপনার অ্যাকাউন্টস পেয়েবলের কি কোনো ঘর আছে? নাই, এই জন্য আমরা অ্যাকাউন্টস পেয়েবল লিখলাম। তো ব্যাংকার বন্ধু যেহেতু এটা ধারে ক্রয় করছে, তাহলে আমাদের কি 90,000 টাকা কি একটা দায় তৈরি হলো। তাহলে এখানে আমার এই 90,000 আমি লিখে দিলাম। মানে আপনাকে কি করতে হবে? ভবিষ্যতে এই অর্থটা পরিশোধ করতে হবে। আর অ্যাকাউন্টিংয়ের ভাষায় যে কোনো কিছু ধারে ক্রয় করলে সেটাকে অ্যাকাউন্টস পেয়েবল বলে। আচ্ছা, এরপর আপনাদের যেটা আসছে জুলাইয়ের 10 তারিখে আমাদের লেনদেন বলছে বড় টাকা 60,000, 60,000 টাকা আমি ঋণ করেছি ফ্রম ঢাকা ব্যাংক অ্যান্ড সাইন্ড এ নোটস পেয়েবল। আমরা ঢাকা ব্যাংকের কাছ থেকে 60,000 টাকা ঋণ করেছি। তাহলে আমি যখন 60,000 টাকা ঢাকা ব্যাংকের কাছ থেকে নিয়েছি, তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে কি 60,000 টাকা নগদ টাকা বেড়ে গেছে না? তাহলে আমরা এখানে 60,000 টাকা এই 10 তারিখে লিখলাম, কারণ আমি ঋণ করার মাধ্যমে আমার ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে। তাহলে নগদ টাকা আসলে আমরা প্লাস করলাম। আর যে কোনো কিছু ঋণ করলে আপনি মনে করবেন যে সেটা আপনার একটা লায়াবিলিটিস তৈরি হলো, ভবিষ্যতে অর্থ পরিশোধ করতে হবে। তাহলে এই ঋণটা আপনি কিভাবে করেছেন? বলছে যে নোটস পেয়েবলের মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন দলিল দস্তাবেজের মাধ্যমে। তাহলে এই নোটস পেয়েবল এইদিকে আমাদের যেহেতু দায়, আমাদের এটা তো সম্পদ পাশ, তাহলে আমাদের দায়ের পাশে বসবে নিশ্চয়ই। এইদিকে কোথাও কি দায়ের ঘর লেখা আছে? নাই। তাহলে আমরা এখানে একটা নোটস পেয়েবল লিখে ফেলবো। আপনারা এরকম ফাঁকা রাখবেন, যখন যেটা তৈরি হবে সেটা লিখবেন। এখন নোটস পেয়েবল কত টাকার তৈরি হলো? 60,000 টাকার। এখন আমরা এখানে লিখে দিলাম যে 10 তারিখে এসে 60,000। এরপর আসেন জুলাইয়ের 15 তারিখে কি বলছে? সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 75,000, ব্র্যাকেটে দেওয়া আছে কস্ট টাকা 60,000। প্রথমেই এই ধরনের অঙ্কগুলো যদি থাকে, তাহলে আপনাকে খেয়াল করতে হবে যে মার্চেন্ডাইজ বিক্রি করছে কত টাকায়? 75,000 টাকায়। অর্থাৎ আপনার 75,000 টাকা কি ব্যবসা প্রতিষ্ঠানে আসছে, নগদ 75,000 টাকা বেড়ে গেছে। তাহলে এখানে আমরা জুলাইয়ের 15 তারিখে 75,000 লিখলাম। এরপর ব্র্যাকেটে যেটা কস্ট দেওয়া থাকবে, ব্যাপারটা এরকম যে 60,000 টাকার মজুদ পণ্য আপনি বিক্রি করছেন 75,000 টাকায়। তাহলে আপনার মজুদ পণ্য কতটুকু কমে গেছে? 60,000 টাকার মজুদ পণ্য কমে গেছে। তাহলে এই 60,000 মাইনাস করলেন, আপনার মজুদ পণ্য চলে গেল না, আপনি মজুদ পণ্য বিক্রি করে দিলেন, এই জন্য মজুদ পণ্য মাইনাস হবে। যেটা কস্ট থাকবে সেইটা মজুদ পণ্য থেকে বাদ দিতে হবে। মানে 60,000 টাকার মজুদ পণ্য আপনি বিক্রি করছেন 75,000 টাকায়, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে 75,000 টাকা আসছে, এই জন্য প্লাস করলাম। আর যেটা বলছি যে ব্র্যাকেটে কস্ট থাকবে সেটা মজুদ পণ্য থেকে মাইনাস করতে হবে, মানে এত টাকার মজুদ পণ্য চলে গেছে। তাহলে আরেকটা জিনিস খেয়াল করেন, আপনি যখন 60,000 টাকার মজুদ পণ্য 75,000 টাকায় বিক্রি করছেন, তাহলে আমি যদি বলি যে এখানে আপনার লাভ কত হয়েছে, তাহলে আপনি বলবেন কত? 15,000 টাকা আপনার লাভ হয়েছে। তাহলে লাভ হইলে কি হয়? আমরা বলি যে কোনো ধরনের আয় হলে, রেভিনিউ হলে মালিকানা সত্ত্ব বেড়ে যায়, ওনার সিকিউরিটি বেড়ে যায়। তাহলে 15,000 টাকা যেহেতু বেড়ে গেছে, এই জন্য আমরা ওনার সিকিউরিটি 15,000 টাকা এখানে বাড়িয়ে দিব। এবং এটা আমরা বলছি যে ওনার সিকিউরিটির ঘরে যা আসবে রিমার্কস লিখে দিতে হবে। তাহলে আমরা এখানে লিখব যে সেলস রেভিনিউ। সেলস রেভিনিউ। এরপর আসেন হলো আমাদের জুলাইয়ের 20 তারিখে কি বলছে? সোল্ড মার্চেন্ডাইজ টু ইমরান টাকা 1 লাখ, কস্ট টাকা 80,000। যে ইমরানের কাছে আমরা 1 লাখ টাকার পণ্য বিক্রি করছি। তো অ্যাকাউন্টিংয়ের ভাষায় একটা বলে যে কোনো ব্যক্তির নাম যদি উল্লেখ থাকে, তাহলে আপনি যদি এই বিক্রি করেন, এখানে তো আমার ধারে বিক্রি করছে নাকি নগদে বিক্রি করছে কিছু বলা নাই, শুধু বলছে যে সোল্ড মার্চেন্ডাইজ টু ইমরান, অর্থাৎ ইমরানের কাছে মজুদ পণ্য বিক্রি করা হয়েছে। কত টাকা? 1 লাখ টাকা। তাহলে মানুষের নাম যদি উল্লেখ থাকে এবং ধারে বা নগদে কোনো কিছুই যদি না বলা থাকে, তাহলে আমাদের ধরে নিতে হয় যে এই পণ্যটা ধারে বিক্রয় হচ্ছে।
আচ্ছা, ধারে বিক্রয় হলেই আমরা কি বলি যে আমাদের কারো কাছ থেকে আমরা যদি কাউকে যদি পণ্য ধারে বিক্রি করি তাহলে অ্যাকাউন্টিংয়ের ভাষায় এটা বলে অ্যাকাউন্টস রিসিভেবল, প্রাপ্য হিসাব। তার মানে আমাদের একটা সম্পদ তৈরি হলো। এই জন্য আমরা এখানে এইদিকে অ্যাকাউন্টস রিসিভেবল লিখব। অ্যাকাউন্টস রিসিভেবল প্রাপ্য হিসাব। এটা আমাদের কত তারিখে ঘটছে? জুলাইয়ের 20 তারিখে। তাহলে আমরা কত টাকার পণ্য ইমরানের কাছে ধারে বিক্রয় করছি? 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা এখানে আমি লিখে দিলাম। এই অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা মানে প্রাপ্য হিসাব দ্বারা আপনি বুঝে নেবেন যে আপনি ইমরানের কাছে 1 লাখ টাকা পাবেন। এটা অ্যাকাউন্টিংয়ের ভাষায় লিখতে হয়। আমরা নর্মালি কি লিখতাম যে আমাদের খাতায় যদি হতো যে ইমরানের কাছে পাবো 1 লাখ টাকা, কিন্তু অ্যাকাউন্টিংয়ে আপনাকে লিখতে হবে যে অ্যাকাউন্টস রিসিভেবল ইমরান 1 লাখ। অর্থাৎ আপনাকে বুঝে নিতে হবে যে ইমরানের কাছ থেকে আপনি পাবেন। যেহেতু আপনি ভবিষ্যতে পাবেন, এটা হলো আপনার জন্য এক ধরনের সম্পদ, সেটাকে অ্যাকাউন্ট রিসিভেবল বলে এবং এই জন্য আমরা অ্যাসেট পাশে লিখছি। এখন এই একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের, এই ইমরানের কাছে যে আমরা পণ্যটা বিক্রি করছি, আমাদের ব্র্যাকেটে পণ্যটার মূল্য কত লেখা আছে? তো ব্র্যাকেটে পণ্যটার মূল্য দেওয়া আছে আমাদের কস্ট টাকা 80,000, অর্থাৎ আমার 80,000 টাকার মজুত পণ্য চলে গিয়েছে। তাহলে এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, আমি বললাম যে আমাদের ব্র্যাকেটে যে কস্টটা লেখা থাকবে সেটা আমাদের মনে করে নিতে হবে যে ওই মজুত পণ্যটা চলে গেছে। তাহলে 80,000 টাকা এখানে লিখলাম, এটা আমার কমে গেছে। এখন একটা জিনিস খেয়াল করেন, 80,000 টাকার জিনিস আপনি বিক্রি করছেন 1 লাখ টাকায়, তার লাভ হলো কত? 20,000 টাকা। আর যে কোনো ধরনের রেভিনিউ হলে আমরা বলছি যে মালিকানা সত্ত্বকে সেটা বাড়াই দিবে। তাহলে কত হাজার টাকা লাভ হয়েছে? এই 20,000 টাকা লাভ হয়েছে। এটা আমাদের কি সেলস রেভিনিউর মাধ্যমে, মানে বিক্রয়ের মাধ্যমে এই আয়টা হয়েছে। এই জন্য আমরা এখানে লিখে দিলাম সেলস রেভিনিউ। যে কোনো ধরনের রেভিনিউ হলে, আয় হলে এই মালিকানা সত্ত্বকে বাড়াতে হবে, আর যে কোনো ধরনের ব্যয় হইলে মালিকানা সত্ত্ব থেকে কমাই দিতে হবে, ওনার্স ইকুইটি থেকে কমাই দিতে হবে। এরপর আসেন আমাদের জুলাইয়ের 25 তারিখে কী বলা আছে। জুলাইয়ের 25 তারিখে বলা আছে রিটার্ন অফ মার্চেন্ডাইজ আমরা যে মজুত পণ্য বিক্রি করছি সোল্ড অন জুলাই 20 তারিখে মজুত পণ্য বিক্রি করছিলাম কত? আমরা 1 লাখ টাকায় বিক্রি করছি না? টাকা 5,000, কস্ট টাকা 4,000। অর্থাৎ এই যে অ্যাকাউন্টস রিসিভেবল, ইমরানের কাছে যে আমরা 1 লাখ টাকার ধারে পণ্য বিক্রয় করছিলাম, তো ইমরান তার মধ্যে কি করছে? 5,000 টাকার পণ্য আমাকে ফেরত পাঠিয়ে দিছে। হয়তো বা 5,000 টাকার পণ্য কি হয়ে গেছে? ডিফেক্ট হয়ে গেছে, মানে খারাপ আছে। তো ইমরান যদি এখন 1 লাখ টাকা থেকে 5,000 পণ্য আমাকে ফেরত পাঠিয়ে দেয়, তার মানে আমাকে কি মনে করতে হবে যে ওই 5,000 টাকা কি এখন ইমরানের কাছ থেকে আমরা পাবো? 1 লাখ থেকে যদি ওই 5,000 টাকা আমাকে 5,000 টাকার পণ্য ফেরত পাঠিয়ে দেয়, আমরা তো এখন 95,000 টাকা পাবো। তাহলে ইমরানকে অ্যাকাউন্ট রিসিভেবল কি আমার করে দিতে হবে? 5,000 টাকা কমাই দিতে হবে, মাইনাস করে দিতে হবে, যে ইমরান যেহেতু টাকাটা আমাদের এই পণ্যটা ফেরত দিয়ে দিয়েছে, তাহলে ইমরানের কাছ থেকে আমরা 5,000 টাকা আর পাবো না। এই জন্য আমরা 5,000 লিখে ব্র্যাকেট করে দিলাম। আর এখন এই মজুত পণ্যর এখানে ব্র্যাকেটে লেখা আছে যে কস্ট টাকা 4,000। আচ্ছা, ব্র্যাকেটে এখন মজুত পণ্যটা যখন ইমরানের কাছ থেকে চলে আসলো আমাদের কাছে, তাহলে আমাদের কাছে কি মজুত পণ্যটা বেড়ে গেছে না? তাহলে আমাদের কত টাকা মজুত পণ্য বেড়লো? এই 4,000 টাকার মজুত পণ্য আমাদের কাছে আবার চলে আসলো যেহেতু। এখন একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা এই 4,000 টাকার পণ্য 5,000 টাকায় বিক্রয় করছিলাম, তখন আমরা লাভ দেখাইছিলাম 1,000 টাকা লাভ দেখাইছিলাম। তাহলে এখন আমার 1,000 টাকা কি হলো? ওই লাভটা তো আর আমার থাকতেছে না। তাহলে আমরা যখন আয়টা আগে বাড়াই দিছিলাম, ওই 1,000 টাকা কী করে দিতে হবে? আমাদের এখন কমাই দিতে হবে। তাহলে আমাদের এখন লাভটা যেহেতু কমে গেছে, তাহলে যে কোনো জিনিস কমে গেলে আমার কোথায় থেকে দেখাতে হবে? এই নিশ্চয়ই এখান থেকে আমার মাইনাস করে দিতে হবে ওনার সিকিউরিটি থেকে। আগের বার আমরা ওনার সিকিউরিটিতে লাভটা বাড়াই দিছিলাম, তাহলে এখন পণ্যটা যখন চলে আসলো তখন তো আমার লাভটা আর থাকলো না, লাভটা আমার কমে গেল। তাহলে এখানে আমি 1,000 টাকা ওনার সিকিউরিটি থেকে কমাই দিলাম। তাহলে আর এটা পণ্যটা কি ছিল? আমাদের মার্চেন্ডাইজ রিটার্ন ছিল। তাহলে আমরা এখানে লিখে দিব যে মার্চেন্ডাইজ রিটার্ন। এরপর আসেন আমাদের হলো জুলাইয়ের 30 তারিখে কি বলা আছে। জুলাইয়ের 30 তারিখে বলা আছে পেমেন্ট রিসিভড অন অ্যাকাউন্ট টাকা 50,000। অর্থাৎ আমি যে বাকিতে পণ্য বিক্রয় করছিলাম, তারা আমাদের কি করলো? পেমেন্ট রিসিভ মানে আপনি টাকা পাইছেন, অন অ্যাকাউন্ট মানে কি বাকি 50,000 টাকা। বাকিতে
যেগুলো বিক্রি করছিলেন তার মধ্যে 50,000 টাকা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে কি 50,000 টাকা কি বাড়ছে না? তাহলে আমরা এখানে জুলাইয়ের 30 তারিখে আমাদের 50,000 টাকা যখন বাড়ছে, তার মানে আমার কি নগদ ব্যবসা প্রতিষ্ঠানে নগদ 50,000 টাকা আমরা যোগ করে দিলাম। আর এই 50,000 টাকা আমরা দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল এখানে ছিল, তাহলে 50,000 টাকা আমরা পেতাম, এখন 50,000 টাকা আমাদের দিয়ে দিয়েছে, তাহলে প্রাপ্য হিসাব কি হয়েছে? কমে গেছে। তাহলে এখানে আমরা এই 50,000 লিখে মাইনাস করব। এরপর হচ্ছে আমাদের পেইড অ্যাডভার্টাইজিং বিল ফর টাকা 5,000। আপনি কি করছেন যে অ্যাডভার্টাইজিং বিল করছেন 5,000 টাকায়, তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আপনার কি সংগঠিত হয়েছে। তাহলে আপনার 5,000 টাকা কি আমরা বিজ্ঞাপন খরচ প্রদান করি না, 5,000 টাকা আমার খরচ কি হয়েছে? সংগঠিত হয়েছে। তাহলে আমার নগদ কি 5,000 টাকা কমে গেছে। আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট চালাই, তাহলে অ্যাডভার্টাইজমেন্টের কারণে আমাদের দেখা যাচ্ছে অ্যাডভার্টাইজিং এজেন্সিকে আমাদের 5,000 টাকা দিয়েছে, তাহলে আমার নগদ 5,000 টাকা কমে গেছে। তাহলে বিজ্ঞাপন যেহেতু আমাদের এক ধরনের খরচ, আর যে কোনো ধরনের এক্সপেন্স হলে আমরা বলছি যে ওনার সিকিউরিটি থেকে কমে যায়, তাহলে আমরা এখানে ওনার সিকিউরিটি থেকে 5,000 কী করব? মাইনাস করব। এখন এখানে রিমার্কসে লিখে দিব আমরা তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। এখন আমরা এই যে ঘরগুলো আসছে আমাদের, এখান থেকে আমরা কি করব যে ক্যাশের কলামে টোটাল কত আসছে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি কলামে কত আসছে এবং অ্যাকাউন্ট রিসিভেবলের কলামে কত আসছে সেটা আমরা যোগ করে দেব। ব্যাংকার বন্ধুরা, আমরা এবার পুরো মাস জুড়ে আমাদের লেনদেনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এই যে ক্যাশের কলাম যেটা আছে, এই ক্যাশের কলামে যোগ বিয়োগ করে আমাদের 2,16,000 আসছে। যোগ বিয়োগ বলতে আপনার এই যে এখানে 1 লাখ প্লাস আছে, যে প্লাসগুলো সেগুলো প্লাস করবেন, 1 লাখ, তারপর 60,000, তারপর 75,000, তারপর 50,000, এই সবগুলো যোগ করবেন। আর এই 4,000 কি আছে? মাইনাস আছে। এই 60,000 কি আছে? মাইনাস আছে। এই 5,000 মাইনাস আছে। এই যোগ বিয়োগ করে আমাদের ক্যালকুলেটরে ক্যালকুলেশন টিপে 2,16,000 আসছে। এরপর আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি এইভাবে যোগ বিয়োগ করে আমাদের এসেছে 14,000। দেখেন 90,000 আর 60,000 যোগ করলে হয় আপনার 1,50,000, আর তার সাথে যদি যোগ দেন 4,000, তাহলে 1,54,000। আর এখান থেকে আপনার মাইনাস দিতে হবে 80,000 আর 60,000, 1,40,000। তাহলে 1,54,000 থেকে 1,40,000 বাদ দিলে আমরা পাই 14,000। এখান থেকে আবার ক্যালকুলেশনটা দেখেন, আপনার অ্যাকাউন্টস রিসিভেবল 1 লাখ টাকা প্লাস আছে, এখান থেকে আপনি 50,000 আর 5,000, 55,000 যদি বাদ দেন, তাহলে 1 লাখ থেকে 55,000 বাদ দিলে আমরা পাই হলো এখানে 45,000। এরপর আমাদের যে অ্যাকাউন্টস পেয়েবলের যে ঘরটা, সেটা আমাদের এই 90,000 আমরা এখানে সরাসরি 90,000 বসিয়ে দিয়েছি। তারপর 60,000, এই 60,000 আমরা বসিয়ে দিয়েছি এখানে। এরপর ওনার সিকিউরিটিতে আমরা ক্যালকুলেশন করে 1,25,000 পেয়েছি। এরপর আপনার অঙ্কটা হয়েছে কিনা আপনাকে দেখতে হবে যে আপনার এই যে ক্যাশ কত পেলাম? 2,16,000, মার্চেন্ডাইজ ইনভেন্টরি পেলাম 14,000, অ্যাকাউন্ট রিসিভেবল পেলাম 35,000। এই তিনটা মিলে যোগ করে আমার মোট সম্পদ দাঁড়ালো কত? 2,75,000। তাহলে মোট সম্পদ সমান আমার এই দায় প্লাস মালিকানা সত্ত্ব যদি সমান হয়, তাহলে আমরা বুঝবো যে অঙ্কটি হয়ে গেছে। আমাদের এখানে দায় আছে কত? 90,000, আর এই 60,000 আর এই 1,25,000 যোগ করে আমরা টোটাল পেলাম কত? 2,75,000। তাহলে আমরা এই বুঝতে পারছি যে এই অঙ্কটি আমাদের ক্যালকুলেশন হয়ে গেছে। আর এখানে আমরা একটা জিনিস করব যে প্রতিটা লেনদেনে আমরা এখানে এই সমান দিয়ে দিব আর কি, এরকমভাবে প্রতিটা ইয়াতে আমরা সমান চিহ্ন দিয়ে দিব আর কি। তাহলে আমাদের এখন বি পার্টে যে অঙ্কটি করতে বলছে, আমরা বি পার্টের ক্যালকুলেশনে চলে যাব। চলুন তাহলে আমরা বি পার্টের ক্যালকুলেশনে যাই। আচ্ছা, প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের দ্বিতীয় পার্টে প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, অর্থাৎ আমাদের বলছে যে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা প্রমাণ করো। যখন অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রমাণ করো বলবে, মানে অ্যাসেটস ইজিক্যাল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, এটা তো জানি আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন। তাহলে আমরা প্রথমে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা লিখব, লেখার পর এইটা যে আপনার মানে দুই দিকটা সমান আছে সেটা মিলাইতে হবে। তো এটা খুবই সহজ ব্যাংকার বন্ধু, আপনি যে প্রথম পার্টে করেছেন সেখান থেকেই আপনার রিকোয়ারমেন্টগুলো আসবে। এখানে দেখেন আপনার অ্যাসেটসের ঘরে আমাদের কি আছে? 2,16,000। তাহলে অ্যাসেটসের দিকে যা যা আছে সেটা আপনি লিখবেন। তাহলে 2,16,000 লিখলাম। তারপর আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি 14,000 ছিল, আমরা 14,000 লিখছি। এরপর আমাদের আরেকটা সম্পদ ছিল কি? অ্যাকাউন্টস রিসিভেবল 45,000, সেই 45,000 লিখছি। মানে আমার যে তিনটা অ্যাসেট ছিল সেই অ্যাসেটগুলো লিখলাম। সমান লায়াবিলিটিস আমরা পেয়েছিলাম
90,000 লিখলাম দায়। তারপর আমার নোটস পেয়েবল ছিল 60,000, সেই 60,000 লিখেছি এবং আমার মালিকানা সত্ত্ব ছিল 1,25,000। এই তিনটা যোগ করে আমরা পেয়েছি কত? 2,75,000 এবং এই বাকি তিনটা যোগ করে আমরা পেয়ে গেছি 2,75,000। তাহলে এইভাবে আমাদের এই অঙ্কগুলো যখন অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রমাণ করতে বলবে তখন আপনারা এ পার্ট থেকেই সেই মানগুলো নিয়ে এসে বসাই দিবেন, তাহলে আপনার অঙ্ক হয়ে যাবে। তো ব্যাংকার বন্ধু, আমার বিশ্বাস এই ক্লাসটি দেখে আপনারা অ্যাকাউন্টিং ইকুয়েশনের অঙ্ক কিভাবে করতে হয় মোটামুটি একটা আইডিয়া পেয়ে গিয়েছেন। ভবিষ্যতে এই ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশনের বোর্ড প্রশ্নের সলিউশনগুলো যদি পেতে চান, আমরা নেক্সট ক্লাসে আরেকটা বোর্ড প্রশ্নের সলিউশন করে দিব। তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটন টিপে দিবেন। তাহলে আমরা এই ধরনের ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশনের ম্যাথ সলিউশন ছাড়লেই আপনি পেয়ে যাবেন। আর আমাদের ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জীবনের কল্যাণ কামনা করছি। এখানেই শেষ করছি। অশেষ ধন্যবাদ।